সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস, যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক। এই রাত, এই অন্ধকার আর এক নিষিদ্ধ পুকুরের গল্প, যেখানে আজও ভেসে ওঠে বুদবুদ, শোনা যায় চেনের শব্দ, আর পানির নিচ থেকে কেউ ডাকে এক অদৃশ্য হাতের ইশারায়। স্বাগতম আজকের পর্ব, নলপুকুরের শেষ দবুরি। গ্রাম বাংলার নিস্তব্ধতায় লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর কিংবদন্তি, যা হয়তো গল্প নয়, সত্যি। আজ শুনবেন কিভাবে এক শহুরে যুবক ঋদ্ধি অতীতের এক অভিশপ্ত ডুবুরির ডাকে প্রায় নিজের জীবন হারাতে বসেছিল। পানির তলা যত গভীর, রহস্য তার চেয়ে আরও গভীর। পর্ব শুরু হওয়ার আগে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ভয় কখন ফিরবে আপনি জানেন না। পানিশাইল গ্রামের রাতগুলোতে এক গভীর নিস্তব্ধতা নেমে আসে। এ নিস্তব্ধতা এমন নয় যে ভয়ের, বরং বুকে টান ধরা এক শান্তি, যেন বহু শতাব্দীর পুরনো এই গ্রামের মাটিতে এখনো প্রাচীনদের শ্বাস, দেবতার স্পর্শ আর মৃত মানুষের স্মৃতি চুপচাপ ভেসে আছে। দূরে বাঁশবন্দি হাওয়া বয়ে যায় শোঁ শোঁ শব্দে। শীত নামলে কখনো কুয়াশা জমে, কখনো জমে গোধূলির পরোয়া না করা উল্কা পিণ্ডের ঝরঝর। গ্রামের দক্ষিণ মুখে সিরিজ গাছ বাঁধানো যে পথটা গেছে, তার একেবারে শেষে রয়েছে নলপুকুর। নামটা শুনতে সাধারণ হলেও গ্রামবাসীর মনে পুকুরটি নিয়ে আছে এক গভীর রহস্য, ভয় আর অসম্পূর্ণ ইতিহাস। কেউ বলে ওই পুকুরের তলায় আজও পড়ে আছে অচেনা মানুষের হাড়। কেউ বলে পুকুরের মাঝখানে অদ্ভুত স্রোত বয়ে চলে, যেন নিচে আরেকটি কূপ আছে। আবার কেউ ফিসফিস করে বলে একজন ডুবুরি, যে বহু বছর আগে মারা গেছে, আজও রাতে পানির নিচে হাত নাড়িয়ে ইশারায় কাউকে ডাকছে। এই গল্পটাকে কেউ বিশ্বাস করে, কেউ উড়িয়ে দেয়, কিন্তু সবাই জানে শীতের রাতের দিকে ওই পথে যাওয়া নিষেধ। কিন্তু গল্পের নায়ক যুবক ঋদ্ধি এসব কথায় বিশ্বাস করে না, অন্তত প্রথমে না। ঋদ্ধি কলকাতার ছিলে, মফস্বলের কলেজে পড়াশোনা শেষ করে শহরেই কর্মজীবন শুরু করেছে। বয়স মাত্র 25, চেহারা সাধারণ, আচরণ খুব বেশি কথাবার্তাহীন নয়। কিন্তু তার একটা বৈশিষ্ট্য আছে, কেউ ভয় পায় শুনলে সে ভয় পায় না, বরং সেখানে গিয়ে প্রমাণ করতে চায় যে ভয় বলে কিছু নেই। এই জেদের কারণ তার নিজের জীবনের ঘটনাতেই লুকিয়ে। ছোটবেলায় তার বাবা ছিলেন খুব ভীতু মানুষ, অন্ধবিশ্বাসীও। বাড়িতে রাতে কেউ খাবার বানিয়েছে কিনা দেখতেও বাবা লাইট না জ্বালিয়ে মোমবাতি জ্বালাতেন, কারণ তার বিশ্বাস ছিল অন্ধকারে আত্মা কম সক্রিয় হয়। ঋদ্ধি ছোট থেকেই সেই আচরণ দেখে বিরক্ত হতো। ধীরে ধীরে সে নিজের মাথায় গেঁথে নেয় যে অলৌকিক বলে কিছু নেই, এসব ভয়ের গল্প মানুষের তৈরি। তাই যখন তার কলেজ বন্ধু শুভম একদিন বলল, আমার গ্রামের নলপুকুর নামে একটা জায়গা আছে, সেখানে রাতে গেলে নাকি কেউ ডাকে, ঋদ্ধি হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু শুভমের মুখে গ্রামটার গল্প শুনে শুনে তার মনে এক ধরনের অদ্ভুত আকর্ষণ জন্মল। গ্রামের অচেনা পরিবেশ, কুয়াশা ঢাকা পথ, পুকুর, সবই তাকে টানছিল। তার শহুরে ব্যস্ততার মাঝে হঠাৎ এমন শান্ত প্রাকৃতিক পরিবেশে কয়েকটা দিন কাটানোর কথা ভেবতেই একটা রোমাঞ্চ জেগে উঠল। ফলে এক শীতের ছুটিতে শুভমের গ্রাম পানিশাইলে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। শুভম আনন্দে লাফিয়ে উঠল, তুই গেলে আর ভয় পাবো না রে, তবে একটা কথা বলি, রাতে পুকুর পাড়ে যাবি না, আমার মা বাবা মানা করবে। ঋদ্ধি হেসে বলেছিল, ওসব ভয় দেখানো বন্ধ কর, ঠিক মাঝরাতেই যাব। গ্রামে পৌঁছানোর প্রথম দিন থেকেই ঋদ্ধি লক্ষ্য করল গ্রামবাসীরা তাকে কৌতূহল নিয়ে দেখছে। কেউ হাসছে, কেউ মাথা নেড়ে শুভমকে কিছু বলছে ফিসফিস করে, যেগুলো ঋদ্ধি ঠিক শুনতে পায় না, তবে কিছু শব্দ সে ধরে ফেলে। শহরের ছেলে ভয় পাবে, নলপুকুরে যেন না যায়, ছেলেটা নাকি জেদি। শুভমের মা প্রথম দিনেই তাকে খাবারের টেবিলে বসিয়ে বললেন, বাবা, গ্রামের নিয়ম আছে, সন্ধ্যার পর দক্ষিণ পথে যাবি না, আমাদের এখানে কিছু জায়গা আছে যেটা ভালো নয়। ঋদ্ধি হালকা হাসল, ঠিক আছে মাসিমা।
কিন্তু শুভম তাকে ঘরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে বলল, প্লিজ রে, কোনোদিন যদি আমার কথা শুনে থাকিস, রাতে পুকুর পাড়ে যাবি না। ঋদ্ধি জেদি মানুষ, তাই এসব কথা শুনলে সে আরও বেশি করে সেখানে যেতে চাইত। কিন্তু সে নিজেকে সামলে নিল, ঠিক আছে দেখি বলে এড়িয়ে গেল। পরের দিন সকালে শুভম ঋদ্ধিকে নিয়ে গেল নলপুকুর দেখতে। পথটা ঘন সবুজে ঢাকা, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে মোজাইক চিত্রের মতো। বাতাসে শিরিষ পাতা নড়ে, পুকুরের চারপাশে কদম গাছ, শ্যাওলা আর গাঁদার ঝোপ। কিন্তু সবচেয়ে অদ্ভুত হল পুকুরের উপর এক অদৃশ্য স্তব্ধতা, যেন গাছের পাতাও শব্দ করতে ভয় পাচ্ছে। ঋদ্ধি পুকুরের ধার ধরে দাঁড়িয়ে বলল, এ তো সাধারণ পুকুরই, ভয় পাবার কি আছে? শুভম বলল, ভয় না, সম্মান। আমাদের গ্রামে বিশ্বাস এটা একসময় ডুবুরিদের পুকুর ছিল। নদী খননের কাজের জন্য একজন বিখ্যাত ডুবুরি এখানে ট্রেনিং করত। নাম ছিল মাধব ডুবুরি। নাকি একদিন ডুব দিয়ে আর ওঠেনি। তখন পুকুরে অদ্ভুত স্রোত দেখা যায়, বুদবুদ ওঠে, অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ আর এমন কি, অনেকেই তো জলে ডুবে মারা যায়, ঋদ্ধি বলল। শুভম গভীর গলায় বলল, কিন্তু তারপর থেকে নাকি সন্ধ্যার পর কেউ পুকুরের ধারে গেলে জলের নিচ থেকে একটা হাত উঠে আসে, ডুবুরির ইশারা। ঋদ্ধি হেসে উঠল, হাত উঠলে তুই কাউন্ট করবি? শুভম চুপ করে গেল। তার মুখের ভয়টা তখনও লেগেছিল। ঋদ্ধি পুকুরের সীমানায় ঝুঁকে জলের রং দেখল। আশ্চর্য, পুকুরের জলটা খুব স্বচ্ছও নয়, আবার খুব ঘোলাও নয়, যেন মাঝখানে কিছু একটা চলে গেছে, যেন এই পুকুরের নিচে অনেক ইতিহাস চাপা পড়ে আছে। তার মনে তখনও ভয়ে ঢোকেনি, কিন্তু একটা অদ্ভুত টান অনুভব করল। দিন গড়িয়ে সন্ধে নামল, গ্রামে বাতাস ঠান্ডা হয়ে আসছে, কুয়াশা জমে। শুভমের মা বারবার বলছেন, বাবারা বাইরে বেশি যেও না, কি দরকার? কিন্তু রাতের খাবার খেয়ে দুজন একটু হাঁটতে বেরোলো। ঋদ্ধির মনে তখন একটা ছোট্ট দুষ্টুমি। সে হঠাৎ বলল, চল নলপুকুর যাই। শুভম প্রায় চমকে উঠল, না রে, দয়া করে, আমার মা শুনলে মেরে ফেলবে। মা কি দেখবে এখন? তুই বুঝবি না রে। শুভমের গলা কাঁপছিল। এই প্রথম ঋদ্ধি অনুভব করল শুভম সত্যিই ভয় পাচ্ছে। কিন্তু সে তো জেদি, হেসে বলল, ঠিক আছে, তুই যাবি না, আমি একটু নিজে যাই। শুভম তার হাত চেপে ধরে বলল, ঋদ্ধি প্লিজ, সত্যি বলছি, এটা খারাপ জায়গা। এমন কিছু জিনিস আছে যেটা চোখে দেখা যায় না, কিন্তু মানুষকে নিয়ে যেতে পারে। ঋদ্ধি নিজেকে শক্ত করে বলল, কিছুই হবে না। শুভম বাড়ি ফিরে গেল, কিন্তু দরজা থেকে বারবার তাকিয়ে দেখছিল ঋদ্ধি দূরে অদৃশ্য হয়ে যাচ্ছে। পথটা আগের মতোই নীরব, তবে রাতের অন্ধকারে তা আরও ভৌতিক লাগছিল। বাঁশঝাড়ের ছায়া লম্বা হয়ে পথের ওপর পড়ে আছে। পুকুরের কাছে আসতেই ঋদ্ধির মনে হল পরিবেশটা হঠাৎ বদলে গেল, যেন হাওয়া ঠান্ডা হয়ে উঠেছে, যেন আশেপাশের সব শব্দ বন্ধ হয়ে গেছে। সে ফোনের টর্চ জ্বালালো। আলোটা পুকুরের উপর পড়তেই দেখে জলটা স্থির, এতটাই স্থির যে যেন এক ফোঁটা স্রোত নেই। ঋদ্ধি পুকুরের ধার ঘেঁষে দাঁড়ালো। হঠাৎ টুক টুক, বুদবুদ। একটা নয়, দুটি নয়, ক্রমাগত বুদবুদ উঠে আসছে পুকুরের মাঝখান থেকে, যেন নিচে কেউ ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। ঋদ্ধি অবাক হয়ে তাকালো। এত তো কোনো মাছও হতে পারে, সে নিজেকে বোঝালো। কিন্তু পরের মুহূর্তেই শুনল ঝন ঝন ঝন, লোহার চেন নড়ার শব্দ। ঋদ্ধি কাঁপল। এই শব্দটা খুব কম স্বরে, খুব গভীর থেকে আসছে, যেন পুকুরের তলার কোনো অন্ধকার ঘর থেকে শৃঙ্খল নড়ছে। সে জোর করে নিজেকে সামলে বলল, এটা হয়তো কল্পনা। কিন্তু ঠিক সেই সময় জলের নিচ থেকে একটা হাত উঠল। হ্যাঁ, একদম পরিষ্কার, মানুষের হাত। জলের থেকে 1.5 হাত ওপরে উঠে এসে 2 আঙুল দিয়ে ইশারা করল, এদিকে আসো। ঋদ্ধির শ্বাস আটকে গেল।
কিন্তু তার মধ্যে যে জেদ, যে অহং, সেটা তাকে পালাতে দিল না। সে বরং আরও এগিয়ে গেল, আলো ফেলল সেই স্থানে। হাতটা আবার ইশারা করল, ধীরে, খুব ধীরে, যেন বলছে, আমি আছি, বুঝতে পারছো, চলে এসো। ঋদ্ধির মনে হলো হাঁটু কাঁপছে, তবুও সে জায়গায় দাঁড়িয়ে থাকল। তারপর হাতটা মিলিয়ে গেল, বুদবুদ থেমে গেল। চারপাশ এমন নিস্তব্ধ হয়ে উঠল যেন কিছুই ঘটেনি। ঋদ্ধি দম নিল, নিজের মাথা ঝাঁকিয়ে বলল, না, এসব বিভ্রাম, আমি ভয় পাচ্ছি বলে এমন দেখছি। এ কথা বললেও তার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সে দ্রুত পালিয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে গেল, ঋদ্ধি নাকি রাতে নলপুকুরে গিয়েছিল। শুভমের মা ছুটে এসে বললেন, বাবা, তুই সেখানে গিয়েছিলি কেন? বলেছিলাম না। ঋদ্ধি বলল, কিছুই তো হয়নি, শুধু বুদবুদ উঠছিল। সে হাত ওঠার অংশটা এড়িয়ে গেল, কিন্তু গ্রামের লোকেরা ভয় পেয়ে বলল, এটা খুব খারাপ হয়েছে, কেউ যদি তাকায় সে ফিরে তাকায় না, পুকুরে ডাকা মানে তার ভাগ্য বদলাবে। এক বৃদ্ধ লোক, নাম রতন কাকা, এগিয়ে এসে বললেন, তুই কি দেখলি, সত্যি করে বল। ঋদ্ধি একটু ইতস্তত করে বলল, বুদবুদ দেখেছি, আর হাতের মতো কিছু দেখা গিয়েছিল। গ্রামবাসীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রতন কাকা কাঁপা গলায় বললেন, হাত হাত দেখেছিস? তাহলে তোর তো সময় হয়ে গেছে। সময়? ঋদ্ধি অবাক। রতন কাকা বললেন, যাকে মাধব তার জায়গায় নিতে চায় তাকে আগে ডাকে, তারপর 3 দিনের মধ্যে কিছু না কিছু ঘটে। শুভম চোখ বড় করে তাকালো, তুই আমাকে বললি না কেন রে? ঋদ্ধি হেসে উড়িয়ে দিল, এগুলো কুসংস্কার, কিছুই হবে না। কিন্তু গ্রামের লোকেরা মুখ নিচু করে বলল, তোর বিশ্বাস না থাকলেও তার বিশ্বাস আছে। এই তার শব্দটা ঋদ্ধির বুক শীতল করে দিল। রাত নামলে ঋদ্ধি বুঝল গ্রামবাসীর ভয়ের প্রভাব তার নিজের মনেও ঢুকছে। সে চেষ্টা করছিল নিজের জেদ ধরে রাখতে, কিন্তু আগের রাতে সেই হাত, সেই ইশারা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। শুভম বারবার বলল, আজ রাতে বাইরে যাবি না প্লিজ। ঋদ্ধি তাকে আশ্বস্ত করল, কোথাও যাচ্ছি না। কিন্তু রাত 3টে নাগাদ জানালার বাইরে থেকে হালকা শব্দ এলো, ছপ ছপ, ঝন ঝন। ঋদ্ধির বুক ধক করে উঠল। এটা কি পুকুরের শব্দ? কিন্তু পুকুর তো অনেক দূরে, এই শব্দ সে তার জানালাতেও শুনছে। সে বাইরে তাকালো, দূরের অন্ধকারে কুয়াশার ফাঁকে দেখতে পেল একটা ছায়ামূর্তি জলমাখা হাঁটা নিয়ে বাড়ির দিকে এগোচ্ছে, যেন কোনো ডুব দেওয়া মানুষ উঠেই হাঁটছে। ঋদ্ধির সারা শরীর জমে গেল। সে চোখ নাড়তে পারছিল না। মূর্তিটা বাড়ির কাছাকাছি এসে থামল, ধীরে, খুব ধীরে মাথাটা তুলল। চাঁদের আলোয় দেখা গেল মুখটা ফ্যাকাশে, ঠোঁট নীলচে, চোখ দুটি অদ্ভুত ফোলা ভাব, আর চুলগুলো ভেজা। গলার দুপাশে কালো দাগ, যেন ডোরির দাগ। এই মুখটাই পরে ঋদ্ধি আজীবন মনে রাখবে। তারপর মূর্তিটা হাত তুলল, যেভাবে ডুবুরি কাউকে ইশারা করে ডাকে, ঠিক সেই ভঙ্গি। ঋদ্ধির মনে হল, যদি প্রতিরোধ করে, যদি চোখ ফিরিয়ে নেয়, অনন্ত অন্ধকার তাকে নিয়ে যাবে। আর কিছুক্ষণ পর দূর থেকে ভোরের প্রথম আলো দেখা দিল। মূর্তিটা মিলিয়ে গেল, শব্দ থেমে গেল। ঋদ্ধি জানত এটা স্বপ্ন নয়। পরদিন সকালে ঋদ্ধি নিজেই গ্রামের পুরনো মানুষদের ডেকে গল্প শোনার অনুরোধ করল। সে আর কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারল না। রতন কাকা গভীর গলায় বললেন, বাবা, মাধব ডুবুরি ছিল খুব সৎ মানুষ, কিন্তু তার জীবনে ছিল এক বড় আফসোস। নদী খননের কাজের সময় সে অনেক লোককে বাঁচিয়েছিল। গ্রামে তার সম্মান ছিল ভগবানের মতো, কিন্তু শেষটায় সে একদিন পুকুরে ডুব দিল আর উঠল না। বলা হয় সে তখন একটা প্রতিযোগিতার জন্য অনুশীলন করছিল। সে চেয়েছিল গ্রামকে গর্ব দিতে,
কিন্তু তার পা শেকলে আটকে যায়। লোকেরা শুনেছিল চেইনের শব্দ, শেষে শুধু বুদবুদ উঠেছিল। সে মারা যায়। ঋদ্ধি বলল, তাহলে এখন কেন দেখা দেয়? বৃদ্ধা জবা পালি বললেন, মাধবের মৃত্যুর পর থেকে পুকুরের নিচে কিছু বদলে গেছে। কেউ কেউ বলে তার আত্মা অসম্পূর্ণ কাজ শেষ করতে পারেনি। সে কাউকে খুঁজে বেড়ায় যে তার জায়গা নেবে। মানে 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 যাকে সে ডাকে সে যদি সাড়া দেয় তখন সে তাকে নিজের মতো বানাতে চায়, পুকুরের নিচে নেয়, আর ফিরে আসা হয় না। ঋদ্ধির গলা শুকিয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? রতন কাকা বললেন, তুই পুকুরে আর যাবি না, আর 3 দিনের মধ্যে পুকুরের কাছে কোথাও থাকবি না। তার ডাক থেকে বেঁচে যেতে পারিস। ঋদ্ধি ভয় পেলেও নিজের জেদ চাপা রাখল। ভূত আমাকে ধরতে পারবে না। কিন্তু গ্রামের মানুষদের চোখ অনেক কিছু বলে দিচ্ছিল। তারা জানত এ কথা সত্য নয়। গ্রামের নিয়ম অনুযায়ী যাকে মাধব ডাক দেয় তার সামনে শেষ রাত থাকে। 3য় রাত। ঋদ্ধি খেতে পারছিল না, ঘুমোতেও না। শুভমের পরিবার তাকে ঘরের দরজা বন্ধ করতে বলল, কিন্তু রাতে সে শুনল ঠক ঠক, জানালায় আঘাত। ঋদ্ধি সাহস করল না, চুপ করে বিছানায় শুয়ে রইল। তারপর ছপ ছপ, ঝন ঝন, চিন টানা হচ্ছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, আর ক্ষীণ গলায় যেন একটা ফিসফিস, জল জল। ডুবুরিদের সিগন্যাল দেওয়ার মতো শব্দ। হঠাৎ জানালা খুলে গেল, হাওয়া বইল, আর ঘরের ভেতরে দাঁড়িয়েছিল মাধব, পুরো ভেজা দেহ, চোখে জল ঢোকা কাচের মতো দৃষ্টি, ঠোঁটে নীল ছায়া। মাধব হাত তুলল, একদম সেই ইশারা, আমার সঙ্গে। ঋদ্ধি উঠে দাঁড়ালো। সে বুঝল অস্বীকার করলে কিছুই হবে না, পালাতে পারবে না। এই আত্মা তাকে খুঁজে বের করতে পারবেই। সে ঘরের বাইরে দৌড় দিল। শুভম চিৎকার করল, ঋদ্ধি না, বাইরে যাস না। কিন্তু ঋদ্ধি যেন কারো নিয়ন্ত্রণে হাঁটছে, দৌড়াচ্ছে, থামছে না। নলপুকুরের কাছে পৌঁছতেই পুকুরের ওপর কুয়াশা আর ছায়া পাক খাচ্ছিল। মাধব দাঁড়িয়ে পানির ওপর মাঝখানে যেন ভাসছে, হাত দিয়ে ইশারা করল, এসো। ঋদ্ধির মাথা ঘুরছে। সে ডাক এড়াতে চেষ্টা করল, কিন্তু শরীর টেনে নিয়ে যাচ্ছে। আর 1 সেকেন্ড, সে পুকুরে ঝাঁপ দেবে। ঠিক তখন কেউ পিছন থেকে তাকে জোরে টেনে ধরল। শুভম আর তার বাবা। তারা চিৎকার করল, এইভাবে কাউকে নিতে পারে না, চোখ নামিয়ে রাখ, তাকাস না। ঋদ্ধি চোখ বন্ধ করল, কিন্তু মাধবের ফিসফিসানি, এসো, তুই পারবি। ঋদ্ধি কান চেপে ধরল। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। সে যখন চোখ খুলল, মাধব নেই। পুকুরে হালকা ঢেউ, চীনের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকেরা জড়ো হয়েছিল। রতন কাকা বললেন, যদি আমরা না আসতাম তাহলে তুমি বাঁচতে না। শেষ রাতে সে যাকে চায় তাকে পেলে নিয়ে যায়। ঋদ্ধি কাঁপা গলায় বলল, আমি বোধহয় পালাতে পারতাম না। শুভম বলল, তোকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, আজকেই চলে যা। ঋদ্ধি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আর এই পুকুরের কাছে যাব না। গ্রামবাসীরা ঋদ্ধির পিঠে হাত রাখল। যে বেঁচে ফেরে সে আর কখনো ফেরে না। কিন্তু ঋদ্ধি জানত তার মন থেকে সেই চোখ, সেই ডাক কখনো যাবে না। শহরে ফিরে এসে ঋদ্ধি স্বাভাবিক জীবনে ফিরতে চাইল, কিন্তু রাতে কখনো কখনো জানালার পাশে মনে হতো হালকা ছপ ছপ শব্দ হচ্ছে। কিন্তু সে নিজেকে বোঝালো, না, এসবই মন গড়া, পেছনে তাকাবি না। একদিন শুভম ফোন করে বলল, ঋদ্ধি, একটা কথা বলি, গত রাতে পুকুরের মাঝখানে আবার বুদবুদ উঠছিল অনেকটা সময়। হয়তো সে আবার কাউকে ডাকছে। ঋদ্ধি ফোনের ওপারে চুপ করে রইল। তার মনে হলো, যে ডাক একবার শোনা যায় সে ডাক কখনো থামে না। সে শুধু দূরে সরে থাকে, পানি শান্ত হলে আবার শোনায়। রাতের নীরবতায় ঋদ্ধি কানে যেন আবার শুনল, ঝন ঝন
চেন নড়ছে, ছপ ছপ, বুদবুদ উঠছে, আর খুব ক্ষীণ এক কণ্ঠ, এসো। সে তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিল, কিন্তু জানতো ডুবুরির ডাক থেকে কেউ চিরকাল পালাতে পারে না। হয়তো একদিন, এক গভীর রাতে, চাঁদহীন আকাশের নিচে, আবার পুকুরের মতো কোনো অন্ধকার জায়গায় সে সেই হাতটা দেখবে, যে আবার বলবে, তুই আমার জায়গা নিবি। আপনি শুনছিলেন নলপুকুরের শেষ ডুবুরি। এই গল্পটি হয়তো শেষ, কিন্তু নলপুকুরের ডাক শেষ হয়নি। রাতের নিস্তব্ধতায় এখনো নাকি শোনা যায় চেনের টান আর সেই অদ্ভুত ইশারা করা হাত। যদি কোনোদিন ভুলেও এমন পুকুরের পাশে যান, তখন মনে রাখবেন, যে ডাক একবার শোনা যায় তার থেকে চিরকাল পালানো যায় না। যদি গল্পটি ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভয়ঙ্কর অডিও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, কারণ ভয় আপনার কাছেই আছে।